ইউনূস যে কত বড় বাটপার, এর কাছে আওয়ামী লীগ বিএনপির নেতা কর্মীরা এখনো শিশু। এনসিপি নেতা সরোয়ার তুষারের অডিও ভাইরাল হওয়ার পরে অনেক কাণ্ডই ঘটছে। ভাই এনসিপি কয়দিন ধরে আসছে, শুক্র আসতো দিন। যদি দেশের ভালো চা, এনসিপি কে কঠোরভাবে শায়েস্তা করতে হবে। এদিকে এনসিপি নেতার কল রেকর্ড ফাঁস হওয়ার পর সার্জিস হাসনাতরা ভয়াবহ বিপদের মুখে। ডক্টর ইউনূসও ফাঁসতেছেন এদের কার্যক্রমে। জনগণ এবার কঠিন অবস্থান নিয়েছে, দেশের পরিস্থিতি ভয়াবহ দিকে গিয়েছে। হঠাৎ করে কি পাশার দান উল্টে গেল? হঠাৎ করে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে অনেক কিছু বদলে গেল। অনেক কিছু বদলে যাওয়ার যে সুর, সেই সুরে আবার এবার দেখলাম যে সরকার এবং বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না জাতীয় নাগরিক পার্টির নেতাদের। কখনো তদবির বাণিজ্য, কখনো টেন্ডারবাজি, চাঁদাবাজি, কাজের চেয়ে অকাজেই যেন বেশি চলছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দলটিতে। সেই ছেলেটার মুখ থেকে সরাসরি তুমি আমাকে লাগাতে দিবা, এইরকম করার তোমার মুখ থেকে আমি আশা করি নাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। যে মোহাম্মদ ইউনূস বোধহয় ভাবছিলেন যে উনিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো, যেখানেই যাবেন সেখানেই মানুষ তাকে সাদরে অভ্যর্থনা জানাবে, কিন্তু না, তিনি তো ইউনূস। সুতরাং তিনি ভাবতে পারেন নিজেকে অনেক কিছু, কিন্তু গোটা বিশ্বের কাছে তার কি ততটা গ্রহণযোগ্যতা আছে? গত সপ্তাহে দেখা গেল যে লন্ডনে মোহাম্মদ ইউনূস, বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি যে বিপুল জনবিক্ষোভের মুখে পড়লেন সেটা বুঝিয়ে দেয় যে আওয়ামী লীগ তারা কিন্তু সংঘবদ্ধ হচ্ছে। এদিকে হঠাৎ খুলে গেল আওয়ামী লীগের কপাল। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে এই প্রথম খেপেছে জাতিসংঘ। কঠিন হুঁশিয়ারি দিয়েছে ডক্টর ইউনূসকে। আবারও আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দিতে 24 ঘন্টার সময় বেঁধে দিল ডক্টর ইউনূসকে জাতিসংঘ থেকে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এনসিপির এক নেতা তুষার, তার কল রেকর্ড ফাঁস হয় এবং সে তার কল রেকর্ডের মধ্যে একটা মেয়েকে কুপ্রস্তাব দেয় এবং সেইটা কিন্তু সারা দেশের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং জনগণের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়। দর্শক শ্রোতা, সমন্বয়ক সার্জিস হাসনাত এবং তাদের সাথে আরও যারা রয়েছে সবাইকে কিন্তু অন্ধের মতো সাধারণ মানুষরা বিশ্বাস করত এবং তাদের কথায় সাধারণ মানুষরা রাজপথে নামার জন্য সবসময় প্রস্তুত রয়েছিল। ইতিমধ্যে আমরা কি শুনতে পাচ্ছি, তাদের অনেক কাজকর্ম। দর্শক শ্রোতা, এই নিয়ে ডক্টর ইউনূসও অনেক বিপদে পড়েন। ডক্টর ইউনূসের উপর অনেক পদক্ষেপ আসে, যে ডক্টর ইউনূসকেও অনেকে সরাসরি বলতেছে ডক্টর ইউনূস দেশ চালাতে পারছেন না, ডক্টর ইউনূসের কারণে এই এনসিপির নেতারা এত সাহস পাচ্ছে এবং দেশের মধ্যে এই ঘটনাগুলো ঘটতেছে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এনসিপি নেতা সরোয়ার তুষারের অডিও ভাইরাল হওয়ার পরে অনেক কাণ্ডই ঘটছে। এনসিপি সরোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এর আগেও অনেক নেতার বিরুদ্ধে তারা কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, কোনো নোটিশই কার্যকর হয়নি। কখনো উইথড্র করেছে, কখনো সেগুলোর কোনো সুরাহা হয়নি, এমনটা দেখেছি। কিন্তু এবার মারাত্মক অভিযোগ, নৈতিক স্খলন এবং নিজের দলের নারী নেত্রী যখন আক্রান্ত হচ্ছেন তখন এই ব্যাপারে দল কী সিদ্ধান্ত নেবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেরকম মুহূর্তে আমরা সরোয়ার তুষারকে ফেসবুকে পোস্ট দিয়ে অন্য একটি রাজনৈতিক দলকে দোষারোপ করতে দেখলাম। এনসিপির এক নেত্রী ফেসবুকে পোস্ট দিলেন, তার ছবি ব্যবহার করে বিভিন্ন রকমের ফটোকার্ড তৈরি করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং তিনি এটার সঙ্গে জড়িত নন, তিনি সেই নেত্রী নন, এমনটা দাবি করলেন। সব কিছুই হচ্ছে এর মাঝে গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে নেত্রীকে কুপ্রস্তাব দিয়েছেন সরোয়ার তুষার, সেই নেত্রী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। সেই টেলিফোন আলাপটা আবার জাওয়াদ নির্ঝর ফেসবুকে প্রকাশ করে দিয়েছেন। সেখানে প্রথমবারের মতো জানা গেছে যে সেই নেত্রী অভিযোগ করছেন সরোয়ার তুষার বিষয়ে এবং কার কার কাছে তিনি এই অভিযোগ এর আগে করেছেন, কোনো অভিযোগ করেই সুরাহা পাননি, সেই ব্যাপারটা সামনে এসেছে। অর্থাৎ এটা এখন আর সরোয়ার তুষারের ব্যক্তিগত জীবন নেই, তার বিরুদ্ধে সেই নেত্রী অভিযোগ করে ফেলেছেন। সুতরাং এটা এখন অপরাধের পর্যায়ে চলে গেছে। আমরা আমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে যদি তাদের ব্যক্তিগত আলাপ হয়, ব্যক্তিগত বিষয় হয়, যদি অভিযোগ না আসে ততক্ষণ পর্যন্ত সেটাকে ব্যক্তিগত হিসেবেই ট্রিট করা উচিত। কিন্তু সেটি আর ব্যক্তিগত থাকলো না, অভিযোগ আকারে আসলো এবং অভিযোগ আকারে যখন আসলো তখন মারাত্মক কিছু ইনফরমেশন সামনে আসলো। কি হলো গত কাল থেকে আজকে পর্যন্ত সেই আলোচনা করবো এই ভিডিওতে। এনসিপি নেতা সরোয়ার তুষারের ব্যাপারে এনসিপি কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং 5 কার্য দিবসের মধ্যে জবাবদিহি করতে বলেছে এবং যতদিন পর্যন্ত না এই
অভিযোগের নিষ্পত্তি হচ্ছে ততদিন পর্যন্ত তাকে দলীয় সব ধরনের কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। অর্থাৎ একটা উন্নতি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে তাকে এর সুরাহা না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রমে অংশ নিতে দেয়া হবে না। তার মানে কি সরোয়ার তুষার বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন? দেখা যাক সামনের দিনে কি হয়। এদিকে সরোয়ার তুষার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, সেই পোস্টে তিনি বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করেছেন। বলেছেন যে 2022 সাল থেকে বিএনপির বিভিন্ন যুগপৎ আন্দোলনের সঙ্গে তিনি একীভূত ছিলেন, কাজ করেছেন একসাথে, কিন্তু এখন রাজনৈতিক কারণে বিএনপির বিভিন্ন রকমের সমালোচনা করা হচ্ছে। এটা শুধুই রাজনৈতিক কারণে, কিন্তু বিএনপি তার কথার ভেতরে মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে যে তার যে এই অডিও লিক হয়েছে এটার পেছনে বিএনপি দায়ী, এমনটা বলার চেষ্টা করেছেন। বিএনপি কিভাবে দায়ী সেটা একটা বড় প্রশ্ন। তবে অবাক করার ব্যাপার হচ্ছে যে এত কিছু ঘটে যাচ্ছে, এখন পর্যন্ত এনসিপি কিংবা সরোয়ার তুষার আওয়ামী লীগকে দায়ী করছেন না। এটা একটা মানে খুবই আশ্চর্যজনক ব্যাপার, কারণ কোনো কিছু হলেই তো আওয়ামী লীগের ওপরে, আওয়ামী লীগের কাঁধে বন্দুক রেখে পার পেয়ে যাওয়ার একটা অভ্যাস তাদের হয়েছে। এটা আওয়ামী ষড়যন্ত্র, আওয়ামী গুজব লীগ বের হয়ে এসে এইগুলো করছে, এরকম তত্ত্ব এখন পর্যন্ত শোনা যায়নি। তাহলে কি তারা তাদের যে অভ্যাস, সেই অভ্যাস কি পরিবর্তন করে ফেললো? সেটা একটা বড় প্রশ্ন। বিএনপিকে যখন অভিযোগ করলেন তখন এনসিপি নেত্রী তাসনুভা তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি দাবি করেছেন যে তাকে নিয়ে যে ফটোকার্ড তৈরি করা হচ্ছে, সেই ফটোকার্ডে তার ছবি ব্যবহার করা হচ্ছে, এই কার্যক্রমের সঙ্গে তিনি জড়িত নন। তিনি বলেছেন যে, আপনারা তার ফেসবুক পোস্টটা দেখে নিতে পারেন। তিনি বলেছেন, শুধু এটুকুই বলি, যার অডিও আমার নামে বলে ফটোকার্ড ভিডিও কন্টেন্ট বানিয়ে ভরাই ফেলছেন, আমি বা আমরা খুব সহজে তার নাম প্রকাশ করে আমার বিরুদ্ধে হওয়া এই জঘন্য মিথ্যাচারের প্রতিবাদ করতে পারি। আমরা তার নাম পাল্টা প্রকাশ করা থেকে বিরত থাকছি। কার নাম প্রকাশ করা থেকে বিরত থাকছেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদিও তিনি তার এই পোস্টে ব্যাপারগুলোকে অস্বীকার করেছেন। এই ব্যাপারগুলো যখন অস্বীকার করেছেন তখন আমরা দেখলাম যে সাংবাদিক জাওয়াদ নির্ঝর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বড় মিত্র জামাত ইসলামী সরকারের সাথে কি গোসা করলো, এমন প্রশ্ন করার কারণ 17 জুন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা আলোচনায় অংশ নেয়নি দলটি। কোনো রাগঢাক না রেখে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকে যৌথ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে। এরই প্রতিবাদ স্বরূপ তারা ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেয়নি। অন্যদিকে সরকারের সবচেয়ে বড় মিত্র এনসিপি এতদিন পর এসে প্রশ্ন রেখেছে, জাতীয় ঐকমত্য কমিশন কোন পদ্ধতিতে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় রেখেছে। এর আগে 2 দফা বৈঠকে এনসিপি সংস্কার আর জুলাই সনদের পক্ষে সোচ্চার ছিল সবচেয়ে বেশি। এখন তারাই বলছে এই বৈঠকে অংশ নেওয়ার জন্য দলগুলো যেভাবে নির্বাচন করা হয়েছে সেটি যৌক্তিক নয়। একাধিক সূত্র বলছে, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য টেমস নদীর পাশে বসে বিএনপির সাথে সরকারের যে শর্তাধীন সমঝোতা হয়েছে সেটি পদ্মার কূলে এসে ভণ্ডুল করার জন্য সরকারের মিত্ররাই কাজ করবে। তার শুরুটা জামাতের বৈঠক বয়কট দিয়ে, যেটি এগিয়ে নিয়ে যাবে এনসিপির পক্ষ থেকে নানা প্রশ্ন তুলে। বিএনপি সেই সমঝোতাকে 3 শর্তের বেড়াজালে আটকে ফেলা হবে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। অনেকদিন ধরেই বলা হচ্ছিল সংস্কার বিষয়ে ঐকমত্যে পৌঁছার পর জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। এই ঐকমত্যকে আনুষ্ঠানিক রূপ দিতে সংস্কারের মত অমতের বিষয়গুলো নিয়ে একটি তালিকা তৈরি করা হবে, যেটির নাম হবে জুলাই সনদ, যেখানে স্বাক্ষর করবেন সরকারের ভাষায় জাতীয় ঐক্যের নামে ডাক পাওয়া 30টি রাজনৈতিক দলের নেতারা। এই দলগুলোর বেশিরভাগই কতটুকু জনগণের প্রতিনিধিত্ব করে তা নিয়ে আছে নানা বিতর্ক। এদের মধ্যে আবার কারো কারো নিবন্ধনই নেই, এমনকি নেই নিজস্ব ইস্তেহারও। আবার বিগত সুষ্ঠু এবং অবাধ নির্বাচনগুলোতে বেশ ভালো সংখ্যক ভোট ও আসন পাওয়া অনেকগুলো দলকে রাখা হয়েছে জাতীয় ঐক্যের বাইরে। বিতর্ক যাই থাকুক, রাজনৈতিক পট পরিবর্তনের পর গত অক্টোবরে গঠিত 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা পড়ে ফেব্রুয়ারি মাসে। এসব প্রতিবেদনের সুপারিশের বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে 15 ফেব্রুয়ারি যাত্রা করে জাতীয় ঐকমত্য কমিশন। এই কমিশন গঠনের মূল লক্ষ্য ছিল জুলাই সনদ তৈরি করা, যার ভিত্তিতে এগিয়ে যাওয়া হবে নির্বাচনের দিকে। তারা সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের 166টি সুপারিশের বিষয়ে 38টি রাজনৈতিক দল ও জোটের মতামত জানতে চায়, যাদের মধ্যে 33টি মতামত জানায়। এরপর 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত তাদের সঙ্গে 45টি অধিবেশনের মাধ্যমে প্রথম পর্বের সংলাপ শেষ করে ঐকমত্য কমিশন। কোরবানির ঈদের আগে প্রথম ধাপের আলোচনা শেষে দ্বিতীয় ধাপের আলোচনার জন্য
দোসরা জুন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেছিল ঐকমত্য কমিশন। সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আগের দুটি আলোচনায় সরকারকে কায়মনো বাক্যে সমর্থন দিয়েছিল জামাত ইসলামী ও সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপি। এমনকি দোসরা জুনের বৈঠকে জামাত নেতা জনাব তাহের ডক্টর ইউনূস আর তার সরকারের ভূয়সী প্রশংসা করেছিলেন। কিন্তু 2 সপ্তাহের মধ্যে পাশার দান উল্টে গেল। 17 জুন সকাল 11:30টায় বেল রোডের ফরেন সার্ভিস একাডেমিতে 30টি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের মুলতবি বৈঠক শুরু হয়। বৈঠক আধা ঘন্টা দেরিতে শুরু হয়েছিল। বৈঠকে একে একে সব দলের প্রতিনিধিরা এলো, শুধু আসেনি সরকারের মিত্র বলে পরিচিত জামাত ইসলামী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের আসনের পাশের আসনটি জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের জন্য রাখা হয়, তবে তা খালি পড়েছিল। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং এতদিন সংলাপে প্রতিনিধিত্ব করা ডক্টর হামিদুর রহমান আজাদ দৈনিক সমকাল ও BDNews24.com কে বলেছেন তারা অন প্রোটেস্ট আজকের বৈঠকে যাননি। প্রশ্ন হলো, কিসের প্রতিবাদ? 8 আগস্টের পর থেকে অন্তর্বর্তী সরকারকে সব বিষয়ে ব্ল্যাঙ্ক চেক দেয়া জামাত ইসলামের এমন বিপরীতমুখী আচরণ কেন? জনাব আজাদ বলেছেন, একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময়সীমা ঠিক করায় সরকার অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মনে করে জামাত। এর প্রতিবাদে জামাত সংলাপে যায়নি। সরকার অবস্থান পরিষ্কার করবে বলে জামাত আশা করে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে সরকারের অবস্থানকে জামাত সমর্থন করেছিল। তখন বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সরকারকে চাপে রেখেছিল। জামাতি একমাত্র দল যারা বলেছিল জুনের আগে রোজার পর অর্থাৎ এপ্রিলে নির্বাচন হতে পারে। 6 জুন ডক্টর ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণের পর অনেকেই মনে করেছিলেন সরকার জামাতের কথা মতোই এপ্রিলে নির্বাচন ঘোষণা করেছিল, কিন্তু তখন বিএনপি সেই ঘোষণাটি প্রত্যাখ্যান করেছিল। আচ্ছা, কোন ইস্যু? পলিটিক্যাল কোনো বিষয় নাকি ফ্যামিলি কোনো বিষয়? তোমার বিষয়। আমার পার্সোনাল বিষয়? ইয়েস। কি সেটা? আমি এখন বলবো না। বানাচ্ছ? হ্যাঁ, বানাচ্ছি। আমার তারপরে সকাল পর্যন্ত টাইম লাগবে। আচ্ছা, উনি কি বললো যে ভুল মানুষ মাত্রই হয়, আমিও ভুল করছি, এর জন্য আমি তোমাকে বা আমি তোমার কাছে সরি যাচ্ছি, তো তুমি আমাকে মাফ করে দাও, কিংবা আমার রেপুটেশন বর্তমান ডাউন হচ্ছে, আমি পলিটিক্সে বর্তমান খুব ভালো করতেছি, আমাকে ভালো করতে দাও, আশেপাশের মানুষ আমার পিছনে লেগে গেছে। মানুষের খায়া দেয় কোনো কাম নাই, হ্যাঁ, মানে তাদের মতো টুকাইদের পিছনে লাগবো। যাই হোক দর্শক বন্ধুরা, এখন আপনারা দেখতে পারবেন আপনার কিভাবে মধ্যরাতে কল দিয়ে এই নারী নেত্রীকে আপনার থ্রেট দেয় এই এনসিপি নেতা তুষার। হ্যাঁ, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি, বলো। এটা আপনি কেন করলেন এরকম? আমি কিছু করি নাই ভাই, আমি ঘুমাচ্ছিলাম। দেখেন, এরকম আমি তো আপনাকে বলছি যে আমাদের পার্টি কমিটি দেওয়ার সাথে আমি একদম ইনভলভ না। আরে তুষার, তুমি আমার কথা শোনো। আমার যেটা মনে হয়েছে, যেটা বলতে চাইছি, সেটা আমি তোমাকে একা রুমে ডেকে কথা বলছি, বাস শেষ। এখন আচ্ছা, এখন যে এটা আমার নামে ছড়ানো হতেছে, আমি জানি না, আমি জানি না ভাই। আমাকে জাস্ট তুমি আমাকে পাঠাইছো, আমাকে ফয়সাল ফোন দিচ্ছে, তো আমি ফোনে ঘুম ভাঙছে, এন্ড দেন আমি লিঙ্কটা শুনলাম। আপনার এটা ক্লিয়ার করা উচিত না আপনার জায়গা থেকে। আমার জায়গা থেকে আমি কি করছি এখন? আমি বল, আমাকে কি করতে হবে, কোথায় কি করতে হবে, আমি জানি না তো। আপনি একটা ফেসবুকে কথাটা লিখতে পারেন। কি লিখবো বলো? এই ফোন কলে মানে আমার দিক থেকে এরকম কোনো অভিযোগ নাই যেটার কথা বলা হচ্ছে, যৌন হয়রানি। একটা হলো যে ফোন কলটা খুব উদ্দেশ্যপ্রণীত ভাবে মানে কাটছাট করে ছাড়া হয়েছে। একটা হলো যে এটা তার কাছে গেল কিভাবে? আই ডোন্ট নো। আমি নির্ঝর নাকি এনাকে আমি চিনি না। আপনি এই প্রশ্ন করবেন যে এটা তার কাছে গেল কিভাবে? এটা তো আমার প্রাইভেসি নষ্ট হয়েছে, মানে উভয় প্রাইভেসি নষ্ট হয়েছে। আপনি এই প্রশ্নটা করলে, এই কথাগুলো তুললে আমার মানে আমি হয়ে যাই, বুঝছেন, আমি সেফ। এবং এটা আপনার তো দেখেন, আমি পলিটিক্সে ভালো করতেছি, এখন এটা বুঝুনি তো, অনেকের অনেক ক্ষেত্রে নিয়েছে, এবং এটা পরিষ্কার আমি উত্তর পারা না করছি। Ask them, find it. মানে ওদেরকে বলো নাম ডিসক্লোজ করতে। আমি আসলে আর বেশি কিছু বলতে চাই না, শুধু একটা লাইন কথা বলবো। আমি পুরো ভিডিওটা জুইরা শুধু আপনার একটা জিনিসই পাইছি, সেটা হচ্ছে ভাই তুষার হচ্ছে একটা প্রকৃত লজ্জা। সরি ভাই, আমি না আসলে নিজের মাইন্ডই লাগে ভাই, মানে নামটা পুরো খাইয়া দিছে ভাই। তুষার নামে যদি কেউ থাকেন সারা দিবেন ভাই, আমার মতো কে কি লজ্জিত। যাই হোক, আমি নামটা আসলে মুখে আনতে চাচ্ছি না, কারণ ভাই নিজের উপরে আসে, কারণ আমার নাম তো তুষার। তো ওই এনসিপির নেতা উনি বলতেছে যে ওনার নাকি রেপুটেশন ডাউন হবে, এটা হবে সেটা হবে। তো আমি বলতে চাই যে উনি এর জন্য সরি বলতেছে, দ্যাট মিনস তিনি এখন ক্ষমা চাচ্ছে, আর সবাইকে নাকি তিনি বলতে বাধ্য করতেছেন নারী নেত্রীকে যে আপনি সবাইকে বলেন
যে এটা কাটসিট করে এডিট করে মানুষের মাঝে ভাইরাল করে দিছে আমার রেপুটেশন ডাউন করার জন্য, তাই না? এর জন্য আমি সরি। তো এখন যদি আপনার ঠিক একই ঘটনা মানে 5ই আগস্টের কোটা আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা সেখানে কোনো ভুল ছিল না, সেটা এখন এসে আমরা একদম স্পষ্টভাবে বুঝতে পারতেছি। তারপরও বলতেছি, যদি শেখ হাসিনা এসে বলে যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে আই এম সরি, আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, আমার কথাবার্তার মাঝে অনেক ভুল ভ্রান্তি ছিল, আমার নেতা কর্মীদের প্রচুর পরিমাণের হিউজ পরিমাণের ভুল ভ্রান্তি ছিল, তার জন্য আমি সরি। এখন যদি সরি বইলা কি আপনার শেষ করে দিবেন, তাহলে শেখ হাসিনা যদি এক সরি বলে তাহলে কি শেখ হাসিনার রেপুটেশন যেভাবে ডাউন করছেন বা আওয়ামী লীগের রেপুটেশন যেভাবে খায়া দিয়েছেন সেগুলো কি কামব্যাক করতে দিবেন বা সেগুলো কি আপনারা ফিরে দিতে দিবেন বা পারবেন? কে পারবে, কে দিবে বলেন তো? যদি এক সরির মাধ্যমেই সমস্ত কিছু সমাধান হয়ে যায়, আপনি কত বড় পাপ করছেন কোনো আইডিয়া আছে? আমি দিন শেষে সাধারণ জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। আপনারা অনেকেই বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীরা নারীদের শরীরের উপরে প্রচুর পরিমাণের আগ্রহ, মানে অনেকটা নারীদের কিভাবে আপনার 3 বেলা মানুষ যেভাবে খাওয়া দাওয়া করে ঠিক একইভাবে নারীদেরকে কিভাবে ইউজ করে আওয়ামী লীগ আর বিএনপি বা এনসিপি কয়দিন ধরে আসছে বলেন তো? শুক্র 8 দিন। আর এর ভিতরেই মানে এগুলো মুখেও আনতে চাই না। সাধারণ জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই, যদি দেশের ভালো চান তাহলে এনসিপি কে কঠোরভাবে শায়েস্তা করতে হবে, এটা ছাড়া অন্য কোনো বিকল্প বর্তমান নাই। আর আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর কথা যদি বলি, সেনাবাহিনী কি এগুলো দেখতেছে না? সেনা প্রথম তো মিস্টার ওয়াকার বলছে, আমাদের কাছে তো ওয়াদা করছে যে আমি আপনাদের কাছে ওয়াদা করলাম বাংলাদেশের সার্বভৌমত্ব সমস্ত কিছুর দায়িত্ব আমরা নিলাম। তাহলে বর্তমানে এই যে এই ধরনের ঘটনা যেগুলো ঘটাইতেছে এগুলো কি দেখতেছে না? তারপরও এদের হাতে নাকি দেশ নিরাপদ, এক শ্রেণীর মানুষ এই ধরনের কথাবার্তা বলবে আর উল্টো দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ভূমিকা আনবে না, কোনো প্রতিবাদ জানাবে। তাহলে এগুলোর প্রতিবাদ করবে কে? এগুলো সবাই তো ওই যে ন্যাংটা সুলেমানের অবস্থা। কারণ ন্যাংটা সুলেমানেরও মনে করেন কয়েকদিন পর গোপন ভিডিও ফাঁস হয়, এর উত্তরসূরি যে বাজার আছে এদেরও আপনার গোপন ভিডিও মনে করেন ফাঁস হচ্ছে, শুধু একজন ব্যক্তি বাদে, সেটি হচ্ছে আপনার সাংবাদিক ইলিয়াস। হি ইজ দ্য ম্যান। এই একটা মানুষের ক্যারেক্টার বাদে সব কটাই মনে করেন জানোয়ার, সব কটাই এ টু জেড আপনার সাংবাদিক ইলিয়াসের মাদা বাঙ্গায় খাচ্ছে মনে করেন এই পিনাকি, এই কনক সরোয়াররা, দেখতে পারবেন। দর্শক বন্ধুরা, আর কিছু বলতে চাচ্ছি না, তবে বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। এবং সামনের নির্বাচনকে কেন্দ্র করে আপনার মূল্যবান ভোটটি আপনি লুচ্চাদের দিবেন নাকি কাদের দিবেন, বা আপনার একটা ভোটই নির্ধারণ করে দিবে যে আগামী বাংলাদেশটা আপনি কাদের হাতে তুইলা দিতেছেন, কে হবে আপনার শাসক, কে হবে আপনার অভিভাবক, এটা কিন্তু আপনি ডিসাইড করবেন। অতএব সাবধান। কেমন? আপনার ছেলে মেয়ে সাবধানতা থাকবে তো? স্কুল কলেজে ভালোভাবে যেতে পারবে তো? এই এনসিপির হাতে ক্ষমতা গেলে দেখতে পারলেন এদের যৌনতা কিভাবে মনে করেন শ্বশুরি দেয়। জুলাই সনদ, জুলাই মাসে, তারপরে কি এই প্রসঙ্গটি নিয়ে আজকে ঈদের ছুটির পর, ঈদের বিরতি দেওয়ার পর যা রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক আবার পুনরায় অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এবং অন্যান্য দলগুলো অংশ নিয়েছিল। তবে খুব আলোচিত এই মুহূর্তে বড় দল না হলেও জামাতে ইসলামী বাংলাদেশ এই বৈঠকে অংশ নেয়নি। তারা নাকি একটি প্রতীকী প্রতিবাদ করেছে যে লন্ডনে বিশেষ একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করে যৌথ ঘোষণা, বিশেষ করে নির্বাচন প্রসঙ্গে যৌথ ঘোষণা কেন, তার একটি প্রতিবাদ করেছে। তবে আগামীকাল থেকে তারা আবারও বৈঠকে অংশ নেন। যেটি হোক, জামাতের চরিত্র নিয়ে মাঠে থাকবে। আমি যেটি বলতে চাইছি যে জুলাই সনদ, জুলাই মাসে, তারপরে কি জুলাই সনদ, যে জুলাই মাসে আজকের বৈঠকে আলাপ প্রসঙ্গে বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। জুলাই মাসে জুলাই সনদ তৈরি হতে পারে বলে জানিয়েছেন আজকের বৈঠকে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশন সংকল্পবদ্ধ যে জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারবো।
আজ মঙ্গলবার 17 জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরুতে তিনি এমন মন্তব্য করেন। আলী রিয়াজ বলেন, সব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে না, কিন্তু সবাইকেই ছাড় দেওয়ার মনোভাব নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। ঈদের আগে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হলে মঙ্গলবার দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মূল আলোচনা শুরু করে কমিশন। বিএনপি, এনসিপি সহ 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনা চলছে। এতে মূল আলোচ্য বিষয় হিসেবে রয়েছে সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ, সংসদে নারী প্রতিনিধিত্ব, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া। ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 3 দিন টানা আলোচনা চলবে। রাজনৈতিক দলগুলো রাজি থাকলে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও আলোচনা করতে রাজি কমিশন। প্রেস সচিব শফিকুল আলম আজকের বৈঠক শেষে বলেছেন যে জুলাই মাসে জুলাই সনদ বা ঐক্যমত্য কমিশনের বৈঠক যে বিষয়গুলো নিয়ে হচ্ছে, ম্যাক্সিমাম আলোচনার বিষয় হিসেবে যেগুলো আসছে সবকিছু সংবিধান রিলেটেড। জুলাই সনদ থেকে পিছু হটেনি। গত বছরের নভেম্বর ডিসেম্বরের দিকে যখন এনসিপি এটির ব্যাপারে আহ্বান জানালেন, ডাক দিলেন, তখন বিএনপি এর সাথে কিন্তু দ্বিমত পোষণ করেছিল। আজকে আমি বিএনপিকে বিশ্বাস করতে পারছি না যে জুলাই সনদের সাথে বিএনপি দ্বিমত পোষণ করবে। কারণ কদিন আগে আমরা মে মাসে দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো যখন সরকার, তখন বিএনপির কথা শুনে মনে হলো যে বিএনপি মনে হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার সবচেয়ে বড় দাবি করেছে। পরে বিবৃতিতে এমনটাই এসছে। অথচ বিএনপি বিগত সময় থেকে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে একটি কথা বলে এসেছিল যে আমরা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে নয়। তো কাজে বিএনপির মতকে আপনি কিভাবে বলবেন যে বিএনপি এই মতে স্ট্রিক্ট থাকবে বা স্ট্রিক্ট আছে? যেটি হোক, আজকে জামাত বলুন কিংবা এনসিপি বলুন, তারা একজোট হয়ে সরকারের সাথে যদি জুলাই সনদ, জুলাই ঘোষণা বা প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা করে, বিএনপি আমার মনে হয় না এতে দ্বিমত পোষণ করবে। বিএনপিও সেখানে যাবে। তার মানে কি, উনি তো বসছিলেন তারেক রহমান সাহেবের সাথে, ওই আলাপের মধ্যে তারেক রহমান সাহেবের মনের কথা কিছুটা হলেও তো বুঝে নিতে পারছে। ওই বয়সটা তো ওনার হয়েছে, তাইলে তো রাজনীতির মাঠে খেলতে পারতো না। কি খেলাটা খেললো এখন, যে আমি বয়কট করলাম, যাবো না। এখন অনেকে বলতে পারেন উনি কি কারণে বয়কট করছেন, কারণ ওই যে একটাই, উনি তো জানেন তারেক রহমান সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে গোপন মিটিং এ কি আলাপ করতে পারে, কারণ ওনার সঙ্গেও তো গোপন মিটিং হয়েছে, আলাপ তো কাছাকাছি থাকবে। মনের ভাব বুঝা নিয়া উনি প্রতিবাদ কইরা দাঁড়াইছেন, মনের ভাব বুঝা ফেলাইছে ভাই, বুঝা নিয়াই রাজনীতির চালটা দিয়ে দিল, বুঝাই দিল আমরা জামাতে ইসলাম কারোর উপর নির্ভরশীল না। আবার আমাদের বাদ দিয়া আপনারা সবাই এক হয়েও কিচ্ছু করতে পারবেন না। কেন ভাই এই চ্যালেঞ্জটা ছুড়ে দিল? বুঝা নিয়েন, এইটাই সময়। সামনে জুলাই মাস, এর মধ্যেই এসপার নাহলে এসপার একটা পত্র বাইছাই নিতে হবে। জামাতে ইসলাম বাইছা নিছে। এখন আপনারা বলতে পারেন ওনারা বাইছা নিলে কি হবে, সব দল তো গেছে, সব দল তো নির্বাচন চাইতেছে ফেব্রুয়ারিতে, জামাত না চাইলে কি হবে? জামাত না চাইলে নির্বাচন হবে না। হ্যাঁ ভাই, জামাত না চাইলে নির্বাচন হবে না। আপনারা কি অতীত ভুলে গেলে হবে? হবে না তো। এই সরকার তো টিকাই ছিল জামাত আর শিবিরের উপরে, এনসিপির উপরে। এই সরকার টিকা ছিল না ভাই। আবার এই যে দেখেন 9 দফা, যখন এই হাসিনা সরকারের পতন হয়, এই 9 দফা কারা দিছিল ভাই? শিবিরের ছেলেরাই তো দিছিল, ওনারাই তো দিছিল না? তার মানে কি, কে লড়াই করছে? ওই 9 দফাকে 1 দফায় না সরকারের পতন চাইলো, স্বৈরাচার সরকারের পতন হইলো। এবং সবাই আমরা জানি এই সরকারের পিছনে জামাতে ইসলাম, শিবির এবং ইসলামিক মাইন্ডের সবাই আছে। ওই ইসলামিক মাইন্ডের সবাই এখনো আছে। জামাতে ইসলামের সাথে একমত আছে কে জানেন? রয়্যাল বেঙ্গল টাইগার চরমোনাই পীর সাহেব। আরে বাপ রে বাপ, উনার বক্তব্য শুনেন নাই? উনি আছেন জামাতের সঙ্গে। উনি তো কোনো মতেই এই নির্বাচন মাইনা নিবে না, আগে বিচার হইতে হবে, সংস্কার হইতে হবে। আর উনার একই কথা, আমরা দেশকে কার হাতে তুলে দেবো? আগে সরকারের মতোই যদি আচরণ করে, আগামীতে যারা আসবে তাদের হাতে কি আমরা দেশ তুলে দিতে পারি? তাদের 9-10 মাসের আচরণ কি আপনারা দেখেন নাই? এভাবে গর্জন কইরা উনি বলছে। তারপরে রয়ে গেছে বুঝছেন অরাজনৈতিক দল হেফাজতে ইসলাম। ওনারা রাজনীতি করে না, কিন্তু ওনারা কার সাথে? এই জামাতে ইসলামের সাথে।
আর এনসিপির ভিতরে অনেক ভুল ভ্রান্তি আছে। এর মধ্যে একজনের বুঝছেন ওই যে অডিও কল ফাঁস হয়েছে, এর বাদ দিয়ে দেন, এটাই সংস্কার, সঙ্গে সঙ্গে বাদ। ভাই বয়সের দোষ। যতক্ষণ পর্যন্ত আপনি ধরা না খাইছেন অতক্ষণ পর্যন্তই তো সাধু, ধরা খাইলেই শয়তান, বাদ, এটা বাদ দিয়ে দেন, বুঝছেন না, বয়সের দোষ। কিন্তু এনসিপি কে ফেলে দেওয়া যাবে না। এই যে দেখেন আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ চাইছে বিএনপির সবচেয়ে ইয়াং নেতা ইশরাক হোসেনের রাজনীতিটা ভাই বুঝতে পারতাছি না, সবাই কিন্তু ওনাকে না। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে। অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেইগুলোর কিছু অংশবিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে, এইসব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে, এই পরিস্থিতির মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে? দর্শক শ্রোতা, আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে, তাদেরকে সাধারণ মানুষরা বিপক্ষ কথা বলে। বাংলাদেশটা আসলে ঠিক এমনই, ভালো মানুষের কদর কেউ দিতে জানে না। গাইজ এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি আবারও বলতেছি, এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি। দর্শক শ্রোতা, এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।